একজন পুলিশ তার একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরছে, অর্থাৎ সে তাকে কথা বলতে দিচ্ছে না এবং তাকে এক পর্যায়ে, এবং আমরা এটাও দেখলাম যে এই ব্যক্তি সম্পর্কে তথ্য আমরা আহ্বান করার পরে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তারা সেই পুলিশের পরিচয়টা পর্যন্ত আমরা জানতে পারলাম। সো আমরা এই ভিডিওটা একটু দেখতে চাই সাকিব। ভিডিওটা দেখার পরে আমি আপনার মন্তব্য নিব এবং আমরা এই বিষয়ের উপর আমাদের প্রতিক্রিয়াটা, আমাদের টেকটা জানাবো আর কি। আমরা আগে ভিডিওটা দেখে নেই সাকিব। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক, আমার কথা বুঝেন স্যার, কোনো কথা বলবেন প্লিজ, প্লিজ স্যার, স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। এটা আপনি নট এবল টু গিভ ইউ রিকোয়েস্ট, যাও প্লিজ স্যার, বুঝার চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীদের এরকম দাবি ছিল, সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম, আপনি আমাকে ধরে নিয়ে আসছেন। তোমাদের ধরে আনছি তোমাদের কোনো কিছু করার জন্য না, আমাদের আমরা জানি আপনি কিছু করবেন না, কিন্তু ব্রেন ওয়াশ করতে তো আমাদের কাউন্সেলিং করতে নো স্যার, আমরা আদালতের কিছু না স্যার, এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে স্যার, এটা একদম ভুল স্যার, জামাতের পেতাত্তারা ঢুকে নাই স্যার, এটা আপনার ভুল, আপনি যে কথা বলতেছেন স্যার ভুল। আপনি সো এই পুলিশ কর্মকর্তা বলছে যে তোমাদের মধ্যে, অর্থাৎ তোমাদেরকে ব্রেন ওয়াশ করতে হবে, তোমাদেরকে ব্রেন ওয়াশ করে তোমার মাথার ভিতরে তোমাদের প্রেতাত্মা ঢুকেছে। কার প্রেতাত্মা? জামাত শিবিরের প্রেতাত্মা ঢুকে গেছে, এটাকে এখন ব্রেন ওয়াশ করে বের করতে। এই হারামজাদা, মানে একে একে এর কি হবে বলো, আপনি বলেন সাকিব। এই পুলিশ অফিসারের মানে একটা জিনিস লক্ষ্য করেন, বয়ানটাকে দিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা, বয়ান দিয়েছে, বয়ানটাকে দিয়েছে কি বলে কাউয়া কাদের বয়ান দিয়েছে। বয়ানটা কি ছিল? বয়ানটা ছিল যে এই যে যা কিছু ঘটেছে এই সব কিছু ঘটিয়েছে জামাত শিবির। এখন আওয়ামী লীগের বয়ান, শেখ হাসিনার বয়ান, কাউয়া কাদের বয়ান এবং এই লুটেরা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বয়ান এখন এই পুলিশ অফিসার দিচ্ছে। কি সেটা? তোমাদের মাথা ব্রেন ওয়াশ হয়ে গেছে। কারা করেছে? প্রেতাত্মা। মানে ভাই, জামাত শিবির কি মারা গেছে? জামাত শিবিরের প্রেতাত্মা বলে ভর করেছে। আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাই, পরে আমি আরেকটু বলবো। ধন্যবাদ। তা আমি প্রতিক্রিয়া দেওয়ার আগে আমি একটা বিষয় একটু বলতে চাই যে আমরা তো প্রবাসে থেকে যারা অ্যাক্টিভিজম করছি, আমি জার্নালিজম বলব না, আমরা অ্যাক্টিভিজম করছি। তো আমরা যারা অ্যাক্টিভিজম করছি আমাদের তো মানে সবকিছু উন্মুক্ত। আমরা হাসিনাকে যেভাবে খুশি সেভাবে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু আমিও তো একসময় বাংলাদেশে সাংবাদিকতা করতাম এবং মূলধারার মিডিয়াতেই কাজ করতাম। তো আমি জানি যে মূলধারার মিডিয়াতে বা টেলিভিশন চ্যানেলগুলোতে যারা রয়েছেন তারা কতটা মাঝে এখন তারা কাজ করছেন। কিন্তু তার মাঝেও আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে যেই ফুটেজটা আপনি ব্যবহার করলেন এটা কিন্তু দেশ টিভির ফুটেজ। দেশ টিভি বলুন, একাত্তর টিভি বলুন, সময় টিভি বলুন, আর টিভি বলুন, যতগুলো মিডিয়া আছে বাংলাদেশে এখন সবই তো সরকারের নিয়ন্ত্রিত। তো সেই নিয়ন্ত্রিত মিডিয়াতে এরকম একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যেও যে এরকম একটা ক্লিপ দেশ টিভি প্রচার করতে পেরেছে, তো আমি ১ম এই দেশ টিভিকে ধন্যবাদ জানাই। এবং আমি বলতে চাই যে এরকম একটা প্রতিকূল অবস্থায় থেকেও বাংলাদেশে যে এখনো বিবেকবোধ সম্পন্ন সাংবাদিক রয়েছে এবং তাদেরকে যে এত সীমাবদ্ধতার মধ্যে থেকেও তারা যে কৌশলে এ ধরনের ফুটেজ গুলো দেশে বিদেশে ভাইরাল করে দিচ্ছে। এজন্য আমি অবশ্যই আপনারা ঢালাওভাবে যখন সমালোচনা করেন যে এরকম দালাল মিডিয়া, হ্যাঁ অবশ্যই দালাল মিডিয়া, কিন্তু এই দালাল মিডিয়াগুলোর মধ্যেও কিন্তু অনেক দেশপ্রেমিক মানুষ রয়েছে। যারা এখনো কিন্তু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের প্রোফাইল পিকচারে কিন্তু তারা লাল করেছেন। মানে বাস্তবতার কারণে তারা হয়তো অনেক কিছু করতে পারছে না। জি। তো সেজন্য আমি বলব যে এখন আমাদের সময় এসেছে এটা উপলব্ধি করার যে আমাদের পক্ষই কিন্তু সংখ্যাগরিষ্ঠ। দেশের ৯৫% মানুষ হচ্ছে আমাদের পক্ষে। অর্থাৎ গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। তো এখন আমরা যদি মনে করি যে বাকি যে ৫% রয়েছে, এই ৫% এর নিয়ন্ত্রণেই সবগুলো মিডিয়া, এই ৫% এর নিয়ন্ত্রণে এতগুলো পত্র-পত্রিকা, টেলিভিশন চ্যানেল। না, ওরা সংখ্যায় অনেক অল্প।
এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে যে এত নিয়ন্ত্রণের পরেও কিন্তু তারা পারছে না যে দেশ টিভির মতো একটা চ্যানেলে বা ৭১ টিভি বা সময় টিভি বা কালবেলার মতো একটা পত্রিকা যেটা রয়ের নিয়ন্ত্রিত পত্রিকা, তারাও কিন্তু সুযোগ মতো কিন্তু আমাদের পক্ষে আসে এরকম নিউজ তারা প্রকাশ করে দিচ্ছে। তো সেজন্য অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এখন এই যে দেশপ্রেমটা দেখাচ্ছেন যে এত সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের নিউজ প্রচার করছেন, অবশ্যই দেশ যখন স্বাধীন হবে এই সাংবাদিকগুলোকে আমরা মূল্যায়ন করব। আর যারা আমাদের এই গণতন্ত্র বা এই বাক স্বাধীনতা বা এই যে মিডিয়ার যে স্বাধীনতা এটাকে হরণের ক্ষেত্রে ভূমিকা রেখেছে নাইমুল ইসলাম খান, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল এই ব্যক্তিগুলোকে তো আমরা চিহ্নিত করে রেখেছি। শ্যামল দত্ত এদেরকে আমরা কিন্তু দেশ যখন স্বাধীন হবে আমরা কিন্তু কাউকে ছাড়ব না। এটা অন হুম। রেকর্ড আমি বলে রাখলাম। যে আমাদের দেশটাকে যখন আমরা স্বাধীন করব, এই যে একটা পুলিশ কর্মকর্তা যেটাকে দিয়ে আপনি শুরু করলেন ভিডিওটা, এদেরকে যেমন বিচারের মুখোমুখি করা হবে, এট দ্যা সেইম টাইম এই যে এই গণমাধ্যম কর্মী নামে এই যে কিছু বেশ্যা, আমি এদেরকে প্রস্টিটিউটই বলব। কারণ এরা যদি প্রস্টিটিউট না হতো তাহলে তো এভাবে না হাসিনার সাকিব, কাছে আমি নিজেদের মেধাকে প্রস্টিটিউট বিক্রি করত না। সাকিব, আমি প্রস্টিটিউট বলতে চাই না। কারণ প্রস্টিটিউট যারা তাদেরও কিন্তু একটা মানে ইয়ে আছে, একটা কে বলে নীতি আছে। সেই নীতির বাইরে কিন্তু তারা কখনোই কিছু করতে দেবে না আপনাকে। এরা প্রস্টিটিউটও না, এরা প্রস্টিটিউটের চেয়েও নিকৃষ্টতম প্রাণী। এবং এই তাদের মানে মানে এত নিকৃষ্ট প্রাণী, ইউ ক্যান ইমাজিন। জি। ক্যারি অন। এবং এবং আপনি যে এই যে পুলিশ কর্মকর্তা যার বয়ানটা আপনি দেখালেন, সে বলছে যে তাদের মাঝে জামাত শিবিরের প্রেতাত্মা আছে। এগুলো করতে, করতে তারা করলো কি আপনি দেখেন যে আমাদের দেশটা যে স্বাধীন হলো ৫৩ বছর পরে এসে যেই জামাত শিবির আমরা জানি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জামাত শিবিরের অবস্থানটা ছিল, তারা পাকিস্তানপন্থী ছিল। তারা আমাদের দেশটা স্বাধীনতা চায়নি। এটা তো ঐতিহাসিকভাবে সত্য একটি কথা। তো সে কারণে স্বাভাবিকভাবেই কিন্তু জামাতের রাজনীতিটা অলওয়েজ এই দেশে একটা মার্জিনালাইজড অবস্থায় ছিল। যখন বিএনপি তাদের সুযোগ মতো জামাতকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ তাদের সুযোগ মতো জামাতকে ব্যবহার করেছে, যে যার পারপোজে জামায়াতে ইসলামকে ব্যবহার করেছে। তো এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখন জামায়াতে ইসলামকে ব্যান করে দেবে এ ধরনের কথাবার্তা তারা তুলছে। এবং এখন জামায়াতে ইসলাম মানেই খারাপ। জামাত, বিএনপি এভাবে একটা ট্যাগ দিয়ে তারা এই গত ১৫.৫ বছর ধরে তাদের যে ধান্দাবাজির দোকানটা আওয়ামী লীগ সেটা চালু করেছে। যেমন জামায়াত করা মানেই যেন অনেক বড় অপরাধ বা গর্হিত কাজ। তো তাই যদি হতো তাহলে ১৫.৫ বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তারা তো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েই পারত জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দিতে। তারা কিন্তু তা করেনি। অর্থাৎ জামায়াতে ইসলাম টিল টুডে মানে আজকে এই মুহূর্ত পর্যন্ত জামাত কিন্তু কোন নিষিদ্ধ রাজনৈতিক দল না। তো এখন যেহেতু জামাত কাগজে কলমে কোন নিষিদ্ধ রাজনৈতিক দল না, সেহেতু কোন অবস্থাতেই কিন্তু এই পুলিশ কর্মকর্তা এটা বলতে পারে না যে তোমার মাঝে জামায়াতে ইসলামের প্রেতাত্মা ঢুকেছে। আপনি দেখবেন বিপ্লব কুমার সরকার বা এই যে পুলিশ কর্মকর্তা এরা কিন্তু প্রকাশ্যে ইদানিং বলা শুরু করেছে যে এরা জামাত শিবিরের লোক। তো এখন কথা হচ্ছে জামাত শিবিরের রাজনীতি তো এখনো পর্যন্ত দেশে নিষিদ্ধ হয়নি। না তাহলে কিন্তু এরা জামাত শিবির করলে সাকিব, আপনার সমস্যা কোথায়? না সেটা ঠিক আছে সাকিব, একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই পুরো বয়ানটাই হচ্ছে ইন্ডিয়ান বয়ান, অর্থাৎ মানে হিন্দুত্ববাদী মোদী সরকারের বয়ান। আপনাকে এটা বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই তাহলে সমস্যা, বিপদ। আমাদের এই বয়ানটাই পুলিশ যে শব্দটা ব্যবহার করেছে, এই শব্দটা রয়ের বয়ান। অর্থাৎ এখন তাহলে বুঝতে হবে আপনাকে যে এই যে এখন যে ওরা বলছে যে ইয়ে বন্ধ করে দেবে, জামাত ইসলাম বন্ধ করবে, নিষিদ্ধ ঘোষণা করবে, ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করবে, তার মানে কি মোদির এই এই জিনিসটা আমাদের মধ্যে ইনজেক্ট করছে। অর্থাৎ পুরো যে ঘটনা ঘটেছে এই ছাত্রদের সাথে যা কিছু হয়েছে এর সাথে মোদির অর্থাৎ ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা এর ভিতরে আছে এবং এটা নিশ্চিত, এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি নিজেও জানেন। অর্থাৎ এই বয়ানটা রয়ের বয়ান। এবং আরেকটা বিষয় যে জামায়াতে ইসলাম বলুন বা যেকোনো রাজনৈতিক দলই বলুন, আপনি যখন কাউকে অতিরিক্ত মাত্রায় আপনি তাদের একটা ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন বা যখন একটা দলকে আপনি অতিমাত্রায় তাদেরকে মার্জিনালাইজ করে দেবেন, তখন যেটা হয় কি আরকি যে মানুষের মধ্যে একটা কিউরিওসিটি জাগে। যে কেন এদের বিরুদ্ধে এ ধরনের ভাবে কথাবার্তা বলা হচ্ছে। যেমন জামায়াতকে নিয়ে এই সরকার এত বেশি মাত্রায় মানে মিডিয়া মাতামাতি করে দিয়েছে যেন জামায়াত একদম অনেক বড় গর্হিত কাজ করে ফেলা গর্হিত একটা দল। তো এই কারণে হয়েছে কি আমাদের প্রজন্ম যারা আমরা আর্লি 90s এ বা লেট 80s এ যাদের জন্ম তারা কিন্তু জামায়াত সম্পর্কে আমরা স্টাডি করেছি। আমরা আ জানার চেষ্টা করেছি আসলে জামায়াতে ইসলাম কি? তো আমি যত জামাত শিবির সম্পর্কে স্টাডি করেছি, আমি করে দেখলাম যে আপনি ছাত্র দল বলুন বা ছাত্রলীগ বলুন আর ছাত্র শিবির বলুন। এদের মাঝে আমি দেখলাম যে ছাত্র শিবিরের মাঝেই কিন্তু নীতি নৈতিকতা অনেক বেশি।
আমি ছাত্র শিবির করে এরকম আমি কাউকে দেখলাম না যে সে মদ খাচ্ছে, সে সিগারেট খাচ্ছে, সে নারীবাজি করছে। অথচ আপনি ছাত্রলীগের এগুলোকে দেখুন, এরা হেলমেট বাহিনী, এরা এমন কোনো মানে অপকর্ম নেই তারা করে না। আর আপনি জামাত শিবিরের ছেলেগুলোকে দেখুন, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তাদের মধ্যে যে একটা মানে সততা রয়েছে বা আপনি কখনো বলতে পারবেন না যে জামায়াতে ইসলামের একটা ছেলে বা একটা জামায়াতে ইসলামের কর্মী সে দুর্নীতি করেছে। আমরা দুর্নীতির প্রমাণ পাইনি। আপনি যতই বলতে পারেন যে মতিউর রহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ তারা রাজাকার ছিল বা এই ছিল সেই ছিল। কিন্তু তারা যখন মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন আপনি দেখুন তো তাদের কোন দুর্নীতি আপনি কোনভাবে বের করতে পেরেছেন কিনা কোন পত্র-পত্রিকাতে? তখনও তো মিডিয়ার একটা স্বাধীনতা ছিল। নেই। হয়নি, তো হয়নি। এই যে জামাত সম্পর্কে এত মাত্রায় কথাবার্তা বলে এবং সবচেয়ে বড় মানে যেটা মানে মানুষকে এখনো মানে আমরা ফিল করি যে বিষয়টা যখন তাদেরকে ফাঁসি দেয়া হলো। আপনি যখন মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হলো, মুজাহিদকে যখন ফাঁসি দেওয়া হলো, মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি দেওয়া হলো, তখন তাদেরকে কিন্তু একটা অপশন দেয়া ছিল যে আপনারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করবেন কিনা। একটা লোকও কিন্তু প্রাণ ভিক্ষা করেনি। অথচ আপনি এখন এইটাকে একটু চেঞ্জ করুন বিষয়টা। যদি আজকে ওবায়দুল কাদেরের মতো লোক বা আপনার এই যে জাহাঙ্গীর কবির নানকের মতো লোক বা হাসান মাহমুদের মতো লোক এদেরকে যদি আপনার মানবতা বিরোধী অপরাধের দায়ে যেটা তারা করছে এখন এতগুলো ছাত্রকে তারা হত্যা করেছে। নিশ্চয়ই আগামীতে সঠিক সরকার আসলে তাদেরকে মানবতা বিরোধী অপরাধে বিচার করা হবে এবং তাদের যদি ফাঁসির রায় হয়, আপনি নিশ্চিত থাকেন এরা ফাঁসির কাস্টে ঝোলার আগেই যখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে যাবে, ওই প্রাণ ভিক্ষার সময় এরা হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ না, ওই না, ধরনের না, না। জ্ঞানী না। প্রাণ হ্যাঁ, ভিক্ষা করার সময় রাষ্ট্রপতির পা চিপে হ্যাঁ। ধরবে, ধরে কিছুতেই পা ছাড়বে না। আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমাকে প্রাণ ভিক্ষা দেন। হ্যাঁ। তো কেন এজন্যই বলতে আপনি চাই যে দেখেননি? তারা যখন জামায়াতকে সমালোচনা করে, জামায়াতে ইসলামের যে নেতাগুলো যারা হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলে গেলেন, তো এরা এ ধরনের মানে তাদের নীতি বা আদর্শের প্রতি তাদের যে একটা অবিচল অবস্থা, তার ন্যূনতম নীতি, আদর্শ কোনো কিচ্ছু কিছু নেই। এই হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো টাউট বাটপারদের আছে? না। আর নাই।